হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরা মানবতন্ত্রের ব্লাড বা রক্ত নিয়ে আলোচনা বা ক্লাস শুরু করেছিলাম। তো আমাদের এই রক্তের উপর 4টি ক্লাস অলরেডি হয়ে গিয়েছে। আজকে হচ্ছে ক্লাস নাম্বার 5। ঠিক আছে, তো চলো সবাই শুরু করি। দেখো, আমরা আগের দিনে শিখেছিলাম যে মানবদেহের যে রক্ত বা ব্লাড, সেই ব্লাডের দুইটি অংশ, এটা আমরা সবাই জানি। অর্থাৎ ব্লাডের যে মুখ্য উপাদানগুলো, সেই উপাদানগুলিকে মোটামুটি আর কি সে দুই ভাগে ভাগ করে দেয়। অর্থাৎ রক্তের যে উপাদানকে দুই ভাগে ভাগ করে দেয়। সেগুলো হচ্ছে, একটা হচ্ছে লিকুইড বা তরল, এবং একটা হচ্ছে সলিড স্টেট বা কঠিন। ঠিক আছে, এবং এই সলিড স্টেট বা কঠিন পর্যায়ে বা কঠিন যে অংশগুলো, সেই অংশগুলো আবার তিন ভাগে ভাগ করা যায়, আমরা জানি। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে, প্রথমে হচ্ছে আরবিসি বা রেড ব্লাড কর্পালস বা লোহিত রক্তকণিকা, দ্বিতীয় হচ্ছে ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড কর্পালস বা শ্বেত রক্তকণিকা, এবং তৃতীয় হচ্ছে প্লেটলেটস। ঠিক আছে, তো আমরা আগের দিনে শিখেছিলাম এই আরবিসি সম্পর্কে অনেক কিছু শিখেছিলাম, এবং অল্প কিছু অংশ বাকি আছে আরবিসির, সেই অংশটুকু আগে আলোচনা করে নিই, তারপর আমরা ডাব্লিউবিসি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো দেখো, আমরা আগের দিনে শিখেছিলাম যে আরবিসি এর অপর নাম হচ্ছে এরিথ্রোসাইট। এটা আমরা আগের দিনে শিখেছিলাম, এবং এই আরবিসির যে ভূমিকা, রক্তের মধ্যে কি ভূমিকা সেটা আমরা জানি। অর্থাৎ আমরা শিখেছিলাম আরবিসির অপর নাম হচ্ছে এরিথ্রোসাইট, এবং এর যে ভূমিকা, অর্থাৎ এর প্রধান ভূমিকা হচ্ছে কি, এই আরবিসির মধ্যে একটা প্রোটিন পাওয়া যায়, সেই প্রোটিন নাম হচ্ছে কি বলো দেখি? হেমোগ্লোবিন। তাহলে হিমোগ্লোবিন প্রোটিন, এটা হচ্ছে আরবিসির মধ্যে পাওয়া যায়। এটা এক ধরনের কি, হিমোগ্লোবিন এক ধরনের হচ্ছে প্রোটিন। তাহলে এই প্রোটিনটি কোথায় পাওয়া যায়? আরবিসির মধ্যে পাওয়া যায়। এবং এই হিমোগ্লোবিনের কাজ কি বলো দেখি? হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেনকে কি করা? অক্সিজেনকে আকর্ষণ করা, এবং অক্সিজেনকে অ্যাটাচ করে নিয়ে, এই হিমোগ্লোবিন যখন অক্সিজেনকে অ্যাটাচ করে, তখন তার বর্ণ হয়ে যায় কি? লাল। ঠিক আছে, তাহলে এটির জন্যই কিন্তু অ্যাকচুয়ালি এই হিমোগ্লোবিন প্রোটিনের জন্যই কিন্তু আরবিসি হয়ে যায় লাল, অর্থাৎ তখন আমরা লোহিত রক্তকণিকা বলে থাকি। ঠিক আছে, বা রেড ব্লাড কর্পালস এই কারণে বলা হয়ে থাকে। এবার দেখো, আজকে পড়ব এই আরবিসি কোথার থেকে উৎপত্তি হয়। তো মনে রাখবে, আরবিসির উৎপত্তি যদি বলি, তো মনে রাখবে এই আরবিসির উৎপত্তি হচ্ছে বোন মেরো বা অস্থিমজ্জা। অর্থাৎ সেই হাড়ের ভিতরে যে অস্থিমজ্জা রয়েছে মানব শরীরে, সেই হাড়ের ভিতরে অস্থিমজ্জায় কিন্তু এই আরবিসি বা লোহিত রক্তকণিকার উৎপত্তি হয়। ঠিক আছে, তাহলে বোন মেরু বা অস্থিমজ্জায় কিন্তু এই আরবিসির উৎপত্তি হয়। আচ্ছা, এবার আমরা আগের দিনে শিখেছিলাম যে একটা আরবিসি আকৃতি হচ্ছে কিছুটা এরকম, মানে উভয় দিক থেকে কি? অবতল প্রকৃতির। এই দিকে অবতল এবং এই দিকে অবতল, এবং এর ফলে এখানে কিন্তু অনেক পরিমাণে অক্সিজেন অণু আকর্ষণ ঘটে। ঠিক আছে, কারণ অনেক জায়গা ফাঁকা থাকে,
এবং সেই ফাঁকা জায়গাগুলোতে কিন্তু এই অক্সিজেন পরমাণু বা অক্সিজেনের অণু সেখানে কিন্তু আকর্ষিত হয়। তো এবার আমি প্রশ্ন যদি করি যে একটা আরবিসিতে একটা আরবিসি বা একটা লোহিত রক্তকণিকায় কয়টি অক্সিজেন পরমাণু থাকতে পারে, ঠিক আছে, বা কয়টি অক্সিজেন অণু থাকতে পারে। তো লক্ষ্য করে এখানে মনে রাখবে সবাই, একটি আরবিসিতে 4টি অক্সিজেন অণু থাকতে পারে, ঠিক আছে। তাহলে একটা আরবিসিতে মোট কয়টি অক্সিজেন অণু থাকতে পারে, সেটা হচ্ছে 4টি অক্সিজেন অণু থাকতে পারে। এবার এই অণু না বলে যদি আমি পরমাণু বলি, তাহলে তোমরা জানো যে অক্সিজেন O2 এটা হচ্ছে একটা অণু, তাই না। এবং এখানে অক্সিজেনের পরমাণু আছে কয়টি, O2 মানে O+O, তাহলে এগুলোকে বলবো পরমাণু। এগুলো হচ্ছে পরমাণু, এগুলো হচ্ছে কি বলো দেখি, এগুলো হচ্ছে পরমাণু। তাহলে একটা অক্সিজেনের অণু সমান সমান কয়টি অক্সিজেনের পরমাণু, 2টি অক্সিজেনের পরমাণু। তাহলে এখানে যদি 4টি অক্সিজেনের অণু হয়, যেমন একটি অক্সিজেনের, তাহলে কি শিখলাম এখানে দেখো, একটি অক্সিজেন অণু সমান সমান 4টি অক্সিজেন। আচ্ছা এইদিকে দেখো, এদিকে দেখো, তাহলে দেখো এখানে একটি অক্সিজেন অণু সমান সমান 2টি অক্সিজেন পরমাণু, 2টি অক্সিজেন পরমাণু। তাহলে এখানে 4টি অক্সিজেন অণু যদি হয়, তাহলে 4টি, তাহলে একটাতে যদি 2টি হয়, তাহলে 4টিতে কয়টি, 8টি অক্সিজেন পরমাণু। তার মানে 4টি অক্সিজেন অণু, এটাকে না বলে আমি বলতে পারি 4টি অক্সিজেন পরমাণু, তাই না। তাহলে পরমাণু ছোট হয়, অণু বড় হয়, 2টি অক্সিজেন পরমাণু নিয়ে একটা অক্সিজেন অণু গঠিত হয়। কি শিখলাম তাহলে, একটি আরবিসিতে বা লোহিত রক্তকণিকায় 4টি অক্সিজেন অণু থাকতে পারে, বা এটাকে আমরা 8টি অক্সিজেন পরমাণু বলতে পারি, ঠিক আছে। এবার লক্ষ্য করো, এখানে আমরা আরবিসি, ডাব্লিউবিসি এবং প্লেটলেটসের যদি আমাদের এই হিউম্যান বডিতে অনুপাত বলি, তাহলে তার কত অনুপাত থাকে সেটা লক্ষ্য করো। কিন্তু তার আগে তোমাদের জন্য একটা কোশ্চেন রেখে যাচ্ছি, বলো দেখি, এই আরবিসির পরিমাণ আমি আগের দিনে বলেছিলাম, এই আরবিসির পরিমাণ আমরা জানি কত, সে আরবিসির পরিমাণ মানুষের শরীরে হচ্ছে 10 লক্ষ, 10 লক্ষ, তাই না। তো 10 লক্ষ যদি আরবিসির পরিমাণ হয়, এবং একটা আরবিসি যদি 4টি অক্সিজেন অণু ধারণ করতে পারে বা রাখতে পারে, আরেকবার বলছি, যদি একটি আরবিসি বা লোহিত রক্তকণিকা 4টি অক্সিজেন অণুকে রাখতে পারে, তাহলে 10 লক্ষ আরবিসি মোট কয়টি অক্সিজেন অণুকে রাখতে পারে, মানে মোট আমাদের শরীরে একসাথে কতগুলো অক্সিজেন অণু আমাদের শরীরে থাকতে পারে। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাও, ঠিক আছে। তাহলে এই 10 লক্ষ আরবিসিতে মোট কয়টি অক্সিজেন অণু থাকতে পারে। আচ্ছা, এবার লক্ষ্য করো, এই আরবিসি, ডাব্লিউবিসি এবং প্লেটলেট এই তিনটির অনুপাত যদি বলি একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে, তো মনে রাখবে এই তিনটি রেশিও বা অনুপাত
মনে রাখবে সবাই 6:1:40, অর্থাৎ আরবিসি 600, ডাব্লিউবিসি 1 এবং প্লেটলেট হচ্ছে 40, অর্থাৎ এদের অনুপাত হচ্ছে 6:1:40। ঠিক আছে, তাহলে এদের রক্তের অনুপাত হচ্ছে আরবিসি, ডাব্লিউবিসি এবং প্লেটলেটস 6:1:40। এবার লক্ষ্য করো, এই আরবিসি আমরা সবাই জানি আরবিসিতে কি পরিবহন হয়, সে অক্সিজেন পরিবহিত হয় এবং অক্সিজেনের কাজ হচ্ছে শক্তির মুক্তি ঘটানো, অর্থাৎ কোষের মধ্যে সে শক্তির মুক্তি ঘটায়। কে? সেটা হচ্ছে অক্সিজেন। কিন্তু এই আরবিসি উৎপন্ন হয় আমরা জানি কোথায় উৎপন্ন হয় বলো দেখি, এই অস্থিমজ্জা বা বোন মেরু, অর্থাৎ এই বোন মেরু বা অস্থিমজ্জায় উৎপন্ন হয়। এখানে মনে রাখবে এই রক্ত কণিকাটি অর্থাৎ এই আরবিসি উৎপত্তি হতে একটা ভিটামিন খুব সাহায্য করে, সেটা মনে রাখবে ভিটামিন B6। ঠিক আছে, তাহলে ভিটামিন B6 আরবিসি উৎপন্ন করে। অর্থাৎ ভিটামিন B6 আমরা সবাই জানি যে ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে একটি ভিটামিন হচ্ছে B6, তাহলে এই ভিটামিনটি কিন্তু আরবিসি উৎপন্ন করতে সাহায্য করে। ঠিক আছে, এবং এই ভিটামিনের যখন আমাদের শরীরে অভাব হয়ে যায় তখন কিন্তু আমাদের আরবিসিও কমে যায়, তাই না? এই ভিটামিনের অভাব হয়ে গেলে লক্ষ্য করো ভিটামিন B6 অভাবে আরবিসি কি হবে? কমে যাবে, আরবিসি কমে যাবে এবং এই কমে যাওয়ার রোগটাকে বলা হয় মিল্ট অ্যামোনিয়া। ঠিক আছে, তাহলে মিল্ট অ্যামোনিয়া হচ্ছে এই আরবিসির মধ্যে, যদি আরবিসি আমাদের শরীরের মধ্যে কমে যায়, সে ভিটামিন B6 এর অভাবে যদি আরবিসি কমে যায় তখন আমাদের মিল্ট অ্যামোনিয়া সৃষ্টি হবে। এবং এই মিল্ট অ্যামোনিয়ার লক্ষণ কি বলো দেখি? এই মিল্ট অ্যামোনিয়ার লক্ষণ হচ্ছে শরীরে ক্ষতস্থান, অর্থাৎ ত্বকের মধ্যে, দেখো এখানে ত্বকের মধ্যে ক্ষতস্থান সৃষ্টি হবে। ঠিক আছে, অর্থাৎ ত্বকের মধ্যে বা চামড়ার মধ্যে আমাদের শরীরের বাইরে ত্বকের মধ্যে কি ক্ষতস্থান, ছোপ 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 করে ক্ষতস্থানের সৃষ্টি হবে, সেটা হচ্ছে কি মিল্ট অ্যামোনিয়া। ঠিক আছে, এরপরে দেখো এখানে খুব গুরুত্বপূর্ণ জিনিস এবার শিখবো। দেখো এখানে যে এই আরবিসি সব থেকে বৃহত্তম এবং সব থেকে ক্ষুদ্রতম আরবিসি মানে কোন প্রাণীর শরীরে পাওয়া যায়। ঠিক আছে, তো দেখো এখানে তো সবাই জানি আরবিসি নির্দিষ্ট একটা কি থাকবে বলো দেখি, আকার থাকবে। তো মনে রাখবে আরবিসি সব থেকে বড় আরবিসি পাওয়া যায় এলিফ্যান্টের শরীরে। এলিফ্যান্ট অর্থাৎ হাতির রক্তের মধ্যে সব থেকে বড় মাপের আরবিসি পাওয়া যায়, অর্থাৎ সব থেকে বড় আকারে আরবিসি পাওয়া যায়। এবং সব থেকে ছোট মাপের আরবিসি পাওয়া যায় কস্তুরী মৃগর আরবিসিতে। অর্থাৎ কস্তুরী মৃগর যে শরীরে রক্ত রয়েছে সেখানে কিন্তু সব থেকে ছোট আরবিসি পাওয়া যায়, সব থেকে ছোট আরবিসি। এবং সব থেকে বড় আরবিসি কোথায় পাওয়া যায়? সেই স্তন্যপায়ী প্রাণী হাতির শরীরে বা এলিফ্যান্টের শরীরে। ঠিক আছে, তাহলে দেখো আরবিসি সম্পর্কে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানলাম। এবার আমরা শিখব পরবর্তী কণিকাটায়, সেটা হচ্ছে কি বলো দেখি, ডাব্লিউবিসি বা শ্বেত রক্ত কণিকা। তো চলো সবাই শুরু করি। এবার দেখো আমরা আলোচনা করব এই ডাব্লিউবিসি বা শ্বেত রক্ত কণিকা নিয়ে। তো দেখো এখানে এই ডাব্লিউবিসি বা শ্বেত রক্ত কণিকা
রক্তকণিকা এর অপর নাম, মনে রাখবে এই শ্বেত রক্তকণিকার অপর নাম হচ্ছে লিউকোসাইট। লিউকোসাইট অর্থাৎ এর অপর নাম হচ্ছে লিউকোসাইট এবং এটি শ্বেত রক্তকণিকা অর্থাৎ এটা দেখতে সাদা বর্ণের হয়ে থাকে। অর্থাৎ এর বর্ণ যদি বলি, বর্ণ বা রং, তাহলে হয়ে যাবে কি সাদা বর্ণ। উৎপত্তি দেখো, উৎপত্তি এই কণিকাটি এটিও কিন্তু বোন মেরু বা অস্থিমজ্জায় উৎপত্তি হয়, অস্থিমজ্জাতে উৎপত্তি হয়। অর্থাৎ আরবিসি যেমনটা অস্থিমজ্জায় উৎপত্তি হয়েছিল ঠিক একইভাবে সে ডাব্লিউবিসিও কিন্তু একইভাবে এই অস্থিমজ্জায় উৎপত্তি হয়। ঠিক আছে। এবং এর যদি আমরা জীবনকাল দেখি, জীবনকাল তো মনে রাখবে সবাই এর জীবনকাল 3 থেকে 4 দিন। ঠিক আছে। অর্থাৎ এই ডাব্লিউবিসির জীবনকাল হচ্ছে 3 থেকে 4 দিন এবং এর কতগুলো বিশেষ কাজ রয়েছে। অর্থাৎ সেই কাজগুলো যদি দেখি তার পরিপ্রেক্ষিতে এই ডাব্লিউবিসিকে কিন্তু আরও বিভিন্ন নামে আমরা চিনি। ঠিক আছে। তার কতগুলো কাজ রয়েছে, অর্থাৎ রক্তে এই ডাব্লিউবিসি যে ভূমিকা পালন করে সেই ভূমিকাগুলোর পরিপ্রেক্ষিতে একে কিন্তু আরও অসংখ্য নামে আমরা চিনি। যেমন কি কি, এই ডাব্লিউবিসিকে কি বলা হয় বলো দেখি? ফাইটার সেল, ফাইটার সেল। ঠিক আছে, ফাইটার সেল বলা হয়। তারপর হচ্ছে বডিগার্ড সেল, বডিগার্ড সেল। তারপরে কি বলা হয় বলে দেখি? একে বলা হয় ফ্যাগোসাইটিক সেল, ফ্যাগোসাইটিক সেল। ঠিক আছে। তাহলে কি কি বলা হয়? ফাইটার সেল, হ্যাঁ, তারপরে বডিগার্ড সেল, তারপরে হচ্ছে একে বলা হয় কি ফ্যাগোসাইটিক সেল। এছাড়াও মনে রাখবে এই কোষটিকে এছাড়াও সোলজার সেলও বলা হয়ে থাকে। দেখো তাহলে এতগুলো নামে কিন্তু এই ডাব্লিউবিসিকে আমরা চিনি। অর্থাৎ ফাইটার সেল, বডিগার্ড সেল, ফ্যাগোসাইটিক সেল এবং সোলজার সেল। এবং এগুলোকে সেল যুক্ত করলাম কেন? আমি আরবিসির ক্ষেত্রে কিন্তু সেল বলি নাই, সেটাকে কি কর্পালসও বলেছিলাম, তাই না? কিন্তু ডাব্লিউবিসিকে সেল বলা হয় কারণ ডাব্লিউবিসির মধ্যে কিন্তু নিউক্লিয়াস দেখা যায়, নিউক্লিয়াস বর্তমান। অর্থাৎ এখানে কিন্তু নিউক্লিয়াস দেখা যায়। নিউক্লিয়াস কিন্তু আরবিসিতে ছিল না। আরবিসিতে নিউক্লিয়াস ছিল না, ডাব্লিউবিসিতে নিউক্লিয়াস দেখা যায়। নিউক্লিয়াস হচ্ছে কি? নিউক্লিয়াস কোষের মস্তিষ্ক। অর্থাৎ একটা কোষকে পরিচালনা করে কে? নিউক্লিয়াস। কোষের মাঝখানে এই ঘন পদার্থটাই নিউক্লিয়াস। তাহলে এই নিউক্লিয়াস কিন্তু এই ডাব্লিউবিসির মধ্যে কিন্তু দেখা যায়। ঠিক আছে, এই নিউক্লিয়াস ডাব্লিউবিসির মধ্যে দেখা যায়। দেখো এখানে এই ডাব্লিউবিসিকে ফাইটার সেল বলা হচ্ছে কারণ রোগ জীবাণুর বিরুদ্ধে সে কিন্তু কি করে? সে ফাইট করে। এবং বডিগার্ড, অর্থাৎ সে বডিগার্ডের মতো কাজ করে। ফ্যাগোসাইটিক মানে হচ্ছে অন্যান্য যে বিভিন্ন জীবাণুগুলো আছে তাদেরকে সে খেয়ে ফেলে। ঠিক আছে, সে ফ্যাগোসাইটিক মানে হচ্ছে খেয়ে ফেলে। অর্থাৎ এই ডাব্লিউবিসি, ধরে নাও এটা যদি ডাব্লিউবিসি হয়, এখানে যদি কোনো একটা কোষের মধ্যে দেখা যাচ্ছে এখানে যদি কোনো একটা জীবাণু থাকে, এই ডাব্লিউবিসিটা কি করে বলো দেখি? এই অংশটা কিন্তু সে কুঁচকে যায়, ভিতরের দিকে কুঁচকে যায় এবং মুখের মতো তৈরি করে। মুখের মতো তৈরি করে
এবং ধীরে ধীরে কিন্তু এই জীবাণুটির দিকে এগিয়ে যায়। যখন জীবাণুটার দিকে এগিয়ে যায়, জীবাণুটা যখন খুব কাছাকাছি চলে আসে, আবার এগিয়ে যায়, ঠিক আছে, তখন কিন্তু এই অংশে যখন জীবাণুটা চলে আসে, এই অংশ চলে আসে, তখন কিন্তু এই অংশটা বন্ধ হয়ে যায়, মানে সে এরকম আকৃতির হয়ে যায়, এরকম আকৃতির হয়ে যায়, এখানে জীবাণুটা চলে আসে, ঠিক আছে। এবং পরবর্তী পার্টে দেখা যায় এই কোষটা সম্পূর্ণ এরকম হয়ে যায়, আর জীবাণুটা মাঝখানে কিন্তু সে বন্দি হয়ে যায়, এবং এই জীবাণুটা এখানে কি হয়, এই জীবাণুটা মারা যায়, এখানে জীবাণুটি মারা যায়, ঠিক আছে। তাহলে এভাবে কিন্তু এ অন্যান্য জীবাণুগুলোকে খেয়ে ফেলে, অর্থাৎ ফ্যাগোসাইটিক সেল এই কারণে বলা হয়, এবং সোলজার সেল এই কারণে বলা হয় কারণ অন্যান্য জীবাণুর বিরুদ্ধে সে কি করে, সে প্রোটেকশন, মানে সে সোলজারের মতো একজন ভূমিকা পালন করে, ঠিক আছে। তো আজকে এই ডাব্লিউবিসি নিয়ে এইটুকুই আলোচনা করলাম। পরের ক্লাসে আমি ডাব্লিউবিসির বাকি অংশটা আলোচনা করব, ঠিক আছে। তো অবশ্যই পরের ক্লাসটা দেখবে, তাহলে ডাব্লিউবিসির সমস্ত ঘটনাগুলো বুঝতে পারবে। তা আজকে এই পর্যন্তই থাক, সবাই ভালো থেকো, সবাই ধন্যবাদ।